যাই হোক, তাহলে দেখো এবার যেই সমস্ত জিনিসগুলো আমি বললাম যে ভারতের মৃত্তিকা নিয়ে আজকে আলোচনা করব। ভারতের মৃত্তিকা আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে একটা সংস্থার নাম করবো যে আইকর। আইকর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। এই যে সংস্থাটা ভারতের মৃত্তিকাকে অর্থাৎ ভারতের এক এক অঞ্চলে এক এক ধরনের মৃত্তিকার বৈশিষ্ট্য রয়েছে আলাদা, মৃত্তিকার উৎপত্তি ধরন হচ্ছে একটা আলাদা, মৃত্তিকার উপাদানগত রয়েছে আলাদা, তো এই সমস্ত পরিপ্রেক্ষিতের বা জলবায়ুগত তারতম্য রয়েছে আলাদা। এই সমস্ত পরিপ্রেক্ষিতে ভারতের মৃত্তিকাকে আইকর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, তো এই যে আইকর এই সংস্থাটা ভারতের মৃত্তিকাকে 6টি ভাগে ভাগ করেছে। কয়টি ভাগে বললাম? 6টি ভাগে ভাগ করেছে। তো এইখান থেকে তোমাদের কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন আসে, একটা ম্যাপ পয়েন্টিংও আসে, তারপরে তোমাদের অনেক সময় 5 মার্কসও কিন্তু তুলে দেয়, বলবে যে ভারতের মৃত্তিকাকে শ্রেণী বিভাগ করে যে কোনো দুই মৃত্তিকার বৈশিষ্ট্য লিখো, যে কোনো বলে দিতে পারে। আবার অনেক সময় কোশ্চেনে কিন্তু উল্লেখ আসে যে ধরনী মৃত্তিকার এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি। তাহলে এই সমস্ত মৃত্তিকাগুলো অর্থাৎ আমরা দেখলাম যে ভারতের মৃত্তিকাকে বিভিন্ন পরিপ্রেক্ষিতে, কোথাও উপাদানগত বৈশিষ্ট্য রয়েছে, রং, বৈশিষ্ট্য, উপাদান, উৎপত্তি, এই সমস্ত পরিপ্রেক্ষিতে ভারতের মৃত্তিকাকে আমরা 6টি ভাগে ভাগ করলাম। ঠিক আছে? তো এই যে 6টা ভাগের আমরা মৃত্তিকার তাদের যে আঞ্চলিক বন্টন আমাদের কিভাবে পড়তে হবে বলতো, যে মানে প্রত্যেকটা যে মৃত্তিকা রয়েছে তাদের যে ভারতের যে মৃত্তিকা রয়েছে তাদের যে আঞ্চলিক বন্টন, অর্থাৎ আমি বললাম পলিমৃত্তিকার আঞ্চলিক মানে এই পলিমৃত্তিকাটা ভারতের ঠিক কোন অঞ্চলে লক্ষ্য করা যায় বা ভারতের ঠিক কোন অঞ্চলে গড়ে উঠেছে, অর্থাৎ আঞ্চলিক বন্টন। তারপরে এরপর আসতে হবে উৎপত্তি অনেক সময় দিতেও পারে বা নাও দিতে পারে, তবে যদিও আমাদের একটু উৎপত্তিটা জেনে রাখতে হবে, অর্থাৎ পলিমৃত্তিকা আমাদের কিভাবে ভারতে সৃষ্টি হয়েছে বা উৎপত্তি হয়েছে, এবং তাদের নেক্সট যেটা আমাদের আসতে হবে বৈশিষ্ট্য। এই সমস্ত আমাদের বিষয়বস্তুগুলো প্রত্যেকটা মৃত্তিকারই আমাদের এই সমস্ত বিষয়বস্তুগুলো পড়তে হবে। তাহলে চলো আমরা যতটা হচ্ছে আজকে দেখি। তাহলে এদের মধ্যে আমরা দেখলাম যে ভারতের মৃত্তিকাকে আমরা 6 ভাগে ভাগ করছি। সেই 6 ভাগের মধ্যে সে মৃত্তিকার আমরা দেখা যাক, সেই 6 ভাগের মধ্যে আমরা ভাগগুলো দেখে নিই। তাহলে এই যে আয়কর সংস্থার, ঠিক আছে, এই সংস্থাটা মোটামুটি আমাদের 1953 সালে এই সংস্থাটা কি বলছে না, তো এই সংস্থাটা আমাদের কি করে ভারতের মৃত্তিকাকে মোট 6টি ভাগে ভাগ করে, 6টি ভাগে ভাগ করেন। ঠিক আছে, 6টি ভাগে ভাগ করেন। এই যে 6টা ভাগ আমরা দেখলাম, এই 6টা ভাগের মধ্যে আমাদের সেই মূল ভাগগুলো কি রয়েছে এবং তাদের যে সমস্ত বিষয়বস্তুগুলো বললাম সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। চলো এবার আমরা দেখে নিই। তাহলে ভারতের যে আয়কর সংস্থাটা সেই 6টা ভাগের মধ্যে একটা অন্যতম এবং মূল যেটা প্রধান ভাগ বলা যেতে পারে, সেই মৃত্তিকাটা হচ্ছে আমাদের কি না, তো পলি মাটি। ঠিক আছে, 1 নম্বর মৃত্তিকা বললাম পলি মাটি। তাহলে এই যে পলি মাটি, অর্থাৎ এই যে পলি মাটির আমাদের কতগুলো বিষয়বস্তু আমরা জানতে হবে। প্রথমেই এই পলি মাটি যদি আমরা দেখি, এই পলি মাটিটা আমাদের সব থেকে ভারতবর্ষের মধ্যে যত 6 রকম যে মৃত্তিকাটা দেখলাম এদের মধ্যে সব থেকে বেশি পরিমাণ রয়েছে এই মৃত্তিকাটা, অর্থাৎ এটা আমাদের বলা যেতে পারে ভারতের সর্বপ্রধান মাটি হচ্ছে আমাদের এই মাটি, অর্থাৎ এই মৃত্তিকাটাকে বলা হয় ভারতের কি সর্বপ্রধান মাটি। ঠিক আছে, ভারতের সর্বপ্রধান মাটি কেন বলা হয় না, তো এই মৃত্তিকাটা ভারতের মোটামুটি আমাদের এই মৃত্তিকার পরিমাণ ভারতের সব থেকে বেশি পড়ে রয়েছে, গড়ে 46%, অর্থাৎ 46% এলাকা এই মৃত্তিকার দ্বারা আবৃত রয়েছে।
ঠিক আছে, সেই জন্য এই মৃত্তিকার পরিমাণ সব থেকে বেশি, অর্থাৎ পলি মৃত্তিকা। অনেক সময় এই কোশ্চেনটা অনেক সময় শর্ট কিন্তু আসে। এরপর আমরা চলে আসবো এই মৃত্তিকাটা কোথায় কোথায় লক্ষ্য করা যায় বা কাজ করে। এই মৃত্তিকাটা যদি আমরা দেখি, এই মৃত্তিকাটা আমাদের তাহলে যে এর যে বন্টন, অর্থাৎ এর যে আমাদের আঞ্চলিক বন্টন অবশ্যই অবশ্যই দিতে হবে। যদি বৈশিষ্ট্য বলে আঞ্চলিক বন্টন কিন্তু অবশ্যই আমাদের দিতে। এই আঞ্চলিক বন্টন এবার খুবই সহজ। আমরা জানি মৃত্তিকা আমাদের কোথায় কোথায় রয়েছে ভারতের। আমরা যদি আমি প্রথমে বলে দিই যে ভারতের সমস্ত অঞ্চলগুলো নদী অববাহিকা অঞ্চলগুলো, নদী অববাহিকা অঞ্চলগুলো, অর্থাৎ যদি আমরা দেখি যে সিন্ধু, তারপরে হচ্ছে বড় বড় যে নদীগুলো গঙ্গা, তারপরে আমাদের হচ্ছে ব্রহ্মপুত্র, এই সমস্ত কি বলছে, এই সমস্ত নদী অববাহিকা। ঠিক আছে, এই সমস্ত নদী অববাহিকা অঞ্চলগুলোতে লক্ষ্য করা যায়। এবং দক্ষিণ ভারতের যে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ওই সমস্ত নদীগুলোতেও উপকূলবর্তী অঞ্চলগুলিতে, সমুদ্র এবং স্থলভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতেও এই মৃত্তিকার পরিমাণ অর্থাৎ এই মৃত্তিকার আধিক্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, আঞ্চলিক, হ্যাঁ বলো, তাহলে এই মৃত্তিকার আঞ্চলিক সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদী অববাহিকায় লক্ষ্য করা যায়, এটা আমাদের প্রথমেই হবে। এবং দক্ষিণ ভারতেরও যে সমস্ত নদী অববাহিকা, নদীর তীরবর্তী অঞ্চলগুলিতেও এই মৃত্তিকাটা লক্ষ্য করা যায়। এছাড়া উপকূলবর্তী অঞ্চলগুলিতেও এই মৃত্তিকার লক্ষ্য করা যায়। ঠিক আছে, এবার আমাদেরকে নেক্সট আমরা যেটা জানবো উৎপত্তি, অর্থাৎ এই মৃত্তিকাটা, অর্থাৎ পলি মৃত্তিকাটা কেন আমাদের এই নদী অববাহিকা অঞ্চলগুলিতে বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে কেন সৃষ্টি হয়েছে। প্রত্যেকের বোঝা গেল আঞ্চলিক বন্টন। আঞ্চলিক বন্টন কিন্তু প্রত্যেকটা মৃত্তিকার আলাদা আলাদা হবে, অবশ্যই আমরা জানতে হবে এই মৃত্তিকাটা কোথায় অ্যাকচুয়ালি দেখা যায়। আমরা জানলাম প্রত্যেকেই যে এই সমস্ত নদীগুলো, অর্থাৎ যেগুলো বড় বড় নদী অববাহিকার তীরবর্তী অঞ্চলগুলিতে, অর্থাৎ আমরা সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এই নদী অববাহিকা, অর্থাৎ এই নদীগুলো যে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং তার নিম্ন গতিতে এই পলি মৃত্তিকাটা গড়ে উঠেছে। অর্থাৎ আমরা যদি দেখি যে উৎপত্তি, এই মানে উৎপত্তিটা আমরা অবশ্যই এবার জানবো। উৎপত্তিটা খুবই সহজ। দেখো, এবার আমি যদি উৎপত্তি আসি, তাহলে দেখা যায় যে আমরা জানি যে একটা নদী কি হয়, পার্বত্য অঞ্চলে, হয়তো পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়ে সেগুলো কি হয় বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে, অর্থাৎ তার উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি এই প্রবাহের মধ্য দিয়ে সেটা কোনো সাগর, মহাসাগর বা সমুদ্রে কি হয়, পতিত হয়, তাই তো? তাহলে একটা নদী যখন পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়ে আসছে, তখন কি হয়, পার্বত্য অঞ্চলে নদীতে, অর্থাৎ পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি হয় এবং পার্বত্য অঞ্চলে কি হয়, জলের গতিবেগও বেশি হয়। যেহেতু ভূমির ঢালও বেশি, আর ভূমির ঢাল যত বেশি হয় জলের গতিবেগও বেশি হবে। তাহলে জলের গতিবেগ বেশি মানে কি হবে না, তো ওই অঞ্চলের নদী কি করে, উচ্চ গতিতে বা উচ্চ প্রবাহে ক্ষয় করে, তাই তো? ভূমিকে ক্ষয় করে এবং সেগুলো ক্ষয় করে সেগুলো নিয়ে আসে, তাই তো? ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো নদীর জলের মাধ্যমে বাহিত হয়ে সেগুলো কোথায় সঞ্চিত হয়, সেগুলো নদীর নিম্নভূমিতে, অর্থাৎ যেখানে নদীতে জলের পরিমাণ যদিও বেড়ে যায়, নদীতে ঢালের পরিমাণ বেড়ে যায়, আর নদীতে ঢালের পরিমাণ কমে যায়, কমে গেলে কি হবে, জলের গতিবেগও কমে যাবে এবং তার ফলে সেই ক্ষয়কারী পদার্থগুলো নদীর তীরবর্তী অঞ্চল বা নদী অববাহিকায় বা নিম্ন গতিতে সেগুলো সঞ্চয় করে ধীরে ধীরে কালক্রমে কি হবে না, তো এই মৃত্তিকায়, অর্থাৎ পলি মৃত্তিকায় পরিণত হয়। ঠিক আছে, এইটাই গেল পলি মৃত্তিকার উৎপত্তি। অর্থাৎ কেন নদী তীরবর্তী বা কেন নদী অববাহিকায় পলি মৃত্তিকা সৃষ্টি হয়, তাহলে আমি বললাম। তাহলে আঞ্চলিক বন্টন, তাহলে জানলাম যে কোনো নদী অববাহিকায়, তোমার সিন্ধু বল, গঙ্গা বল, ব্রহ্মপুত্র, এই সব নদী অববাহিকা অঞ্চলগুলিতে এবং দক্ষিণ ভারতের যে বড় বড় নদী
এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতেও এই পলির আধিক্য লক্ষ্য করা যায়। তাহলে আঞ্চলিক বন্টন, নেক্সট আমরা জানলাম উৎপত্তি, এই মৃত্তিকাটা নদী অববাহিকা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি জানলাম। প্রত্যেকের পরিষ্কার হলো? প্রত্যেকের বোঝা গেল? বল। হ্যাঁ স্যার। প্রত্যেকের বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার নেক্সট আমরা যেটা জানবো যে এই মৃত্তিকার বৈশিষ্ট্য। এই মৃত্তিকার আমি জানলাম, মানে এইভাবে কিন্তু পড়তে হবে, আঞ্চলিক, উৎপত্তি আর এর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো খুবই সহজ, বৈশিষ্ট্যটা যত সম্ভব পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করবি। তা এই যে বৈশিষ্ট্য, আমি প্রথমে যেটা না বললে নয় যে এই মৃত্তিকার বৈশিষ্ট্য কি কি হতে পারে। তাহলে আমরা যদি আমরা দেখি যে এই মৃত্তিকা, প্রথমেই যেটা বৈশিষ্ট্য বলবো যে এই মৃত্তিকাটা রং কিরকম হতে পারে। বৈশিষ্ট্য কম করে 4 থেকে 5টা আমাদেরকে বলতেই হবে, 4-5টা বলতেই হবে। তাহলে প্রথমেই আমরা বলবো রং। কি বললাম? রং। এই মৃত্তিকা অর্থাৎ দেখতে কিরকম হয়। তাহলে আমরা জানি যে এই মৃত্তিকায় পলির ভাগ বেশি, তাই তো? যে আমাদের চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো নদী বাহিত করে একটা পলি সঞ্চয়ের মাধ্যমে এই মৃত্তিকাটা সৃষ্টি হচ্ছে বা উৎপত্তি ঘটছে। অর্থাৎ এই মৃত্তিকায় আমাদের কি রয়েছে না, তো এই মৃত্তিকায় পলির ভাগ বেশি রয়েছে। আর পলির ভাগ বেশি থাকার ফলে এই মৃত্তিকার যে সমান হারে যে কোনো অঞ্চলে পলির যে তারতম্য রয়েছে, সেই তারতম্য থাকায় এই মৃত্তিকার কি হয়, রং সব জায়গায় সমান হয় না, সব জায়গায় সমান হয় না। এটাই হচ্ছে তার মুখ্য বৈশিষ্ট্য এই মৃত্তিকার। অর্থাৎ এই মৃত্তিকার রং মানে যে কোনো ভাবে থেকে একটা কি বলবো কালচে বর্ণের, একটা ধূসর বর্ণের হয়ে থাকে। উপাদানগত তার তারতম্যের জন্য একটা ধূসর বর্ণের একটা রং হয়ে থাকে। নেক্সট আমরা বৈশিষ্ট্য আসবো গ্রথন। আচ্ছা, গ্রথন বা টেক্সচার জিনিসটা কারো জানা আছে? গ্রথন বা মৃত্তিকার টেক্সচার আর হচ্ছে গঠন, হচ্ছে স্ট্রাকচার। তা গ্রথন বা টেক্সচার কেউ বলতে পারবি তোরা যে জিনিসটা কি? মৃত্তিকার গ্রথন বলতে কি কি বোঝায়? পলি, বালি আর মাটির আপেক্ষিক অনুপাতটা। তাহলে যেটা জুনাইদ বললো যে একটা মৃত্তিকায় কত ভাগ পলি আছে, কত ভাগ কাদা আছে, তাই তো, এবং কত ভাগ বালি আছে, এদের যে একটা আপেক্ষিক যে একটা অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলছি মৃত্তিকার গ্রথন। গ্রথন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, মৃত্তিকার একটা ভৌত ধর্ম বলা হয়, একটা ফিজিক্যাল একটা প্রপার্টিস বা একটা বৈশিষ্ট্য, মৃত্তিকার একটা ভৌত ধর্ম। অর্থাৎ গ্রথনটা আমরা সচক্ষে দেখা যায়, সেই জন্য একটা ভৌত ধর্ম বলা হয়। তাহলে গ্রথন এবার কি জানবো যে পলিমৃত্তিকার গ্রথন মানে বুননটা কিরকম রয়েছে, বুনন বা গ্রথন। অর্থাৎ এই মৃত্তিকায় আমরা প্রথমেই জানলাম এই মৃত্তিকায় পলি ভাগ বেশি রয়েছে, এই মৃত্তিকার পলির ভাগ বেশি থাকায় তাহলে গ্রথন বলতে এই মৃত্তিকার পলি এবং কাদার ভাগ বেশি রয়েছে। পলি এবং কাদার ভাগ বেশি থাকায় এই মৃত্তিকার গ্রথন কি হয়, সূক্ষ্ম। যত মৃত্তিকা পলি থাকবে এবং কাদার ভাগ বেশি থাকবে, তত মৃত্তিকার গ্রথন বা টেক্সচারটা কি হবে, সূক্ষ্ম প্রকৃতির হবে। আর মৃত্তিকার গ্রথন যত সূক্ষ্ম হবে, সেই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা তত কি হবে, তত বেশি হবে। বুঝা গেল? তত বেশি হবে। আর মৃত্তিকার জল ধারণ ক্ষমতা যত বেশি থাকবে, মৃত্তিকার কি হবে, তত উর্বর হবে। এবং মৃত্তিকা উর্বর হলে সেটা কৃষি কাজের জন্য উপযুক্ত মৃত্তিকা হিসাবে দাঁড়াবে। তাহলে আমরা 2 নম্বর বৈশিষ্ট্য জানলাম মৃত্তিকা গ্রথন। এরপর আমরা জানবো এই মৃত্তিকায় উপাদানগত কি কি রয়েছে। উপাদান অর্থাৎ আমরা যদি এই মৃত্তিকায় যে ফসফরাসের পরিমাণ কম, এই মৃত্তিকায় আমাদের কি হয়, বিভিন্ন রকমের উদ্ভিদের চাষ হওয়ার ফলে এই মৃত্তিকায় নাইট্রোজেন, ঠিক আছে, এই মৃত্তিকায় আমাদের নাইট্রোজেনের পরিমাণ এবং জৈব পদার্থের পরিমাণ খুবই বেশি এই মৃত্তিকায়। তাহলে মৃত্তিকায় যদি কোনো মৃত্তিকায় সাপোজ ধর নাইট্রোজেন এবং জৈব পদার্থ যদি বেশি থাকে, সেই মৃত্তিকাটা উর্বর হবে না অনুর্বর হবে? বল, উর্বর হবে না অনুর্বর হবে? উর্বর হবে। তাহলে এই মৃত্তিকাটা, তাহলে সেই সঙ্গে আমরা এই পয়েন্টটাও বলে দিব যে এই মৃত্তিকায় নাইট্রোজেন এবং কি বলবো জৈব পদার্থের আধিক্য বেশি থাকায় এই মৃত্তিকা
উর্বর প্রকৃতির হয়। তাহলে এই গেল মৃত্তিকার উপাদানগত বৈশিষ্ট্য। এরপর আসবো আমরা গভীর, বলবো এই মৃত্তিকার মানে গভীরতা বা স্তর বলা যেতে পারে। স্তর, মৃত্তিকা কতগুলো, আমি যেগুলো ক্লাস 9-এ পড়েছিলাম যে অনেকটা, তাহলে মৃত্তিকা সুগভীর হয়ে থাকে এবং এবং সুস্পষ্ট স্তর যুক্ত। মৃত্তিকার গভীরতা যত বেশি হবে সেই মৃত্তিকা তত কি হবে, গুণমান হবে। তাহলে এই মৃত্তিকাটার গভীরতা একটা সুস্পষ্ট একটা স্তর বা গভীরতা মানে বিশিষ্ট হওয়ায় এই মৃত্তিকার গুণমান বেশি। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের বলতেই হবে, ঠিক আছে। তারপরে এগুলোই বলতে হবে, এগুলোই। আর কি কি কিছু নেই, এইভাবে সুগভীর হয়, মানে সুস্পষ্ট হয়, হ্যাঁ, এগুলোই কিন্তু আমাদের বলতে হবে। এবার তাহলে এইভাবে কিন্তু তো করতে হবে। হ্যাঁ, আর একটা গুরুত্ব রয়েছে, গুরুত্ব তোরা ওই বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে দিবি যে এই মৃত্তিকা অত্যন্ত উর্বর হওয়ায় এই মৃত্তিকা যে কোনো ফসল চাষের পক্ষে কি বলবো উপযোগী। ধর আমরা মানে এই মৃত্তিকায় কি হয়, মানে পলিমাটি হলো সকল মানে মানে কি বলবো ভারতের একটা খাদ্য ভান্ডার। মানে এখান থেকে নানা রকম খাদ্য জাতীয় শস্য উৎপাদন হয়, নানা রকম খাদ্য জাতীয় শস্য উৎপাদন হওয়ায় এই মৃত্তিকাকে বলা হয় ভারতের খাদ্য ভান্ডার। তাহলে পলি মৃত্তিকাকে বলা হয় ভারতের খাদ্য ভান্ডার। এটা আলাদা করে গুরুত্ব দেওয়ার দরকার নেই, ওই বৈশিষ্ট্যের মধ্যেই তোর একটা পয়েন্ট আকারে দিতে পারিস, ঠিক আছে। তো এই গেল তোদের পলি মৃত্তিকা। তাহলে পলি মৃত্তিকার এই যে বিষয়বস্তুগুলো কিন্তু তোদের প্রত্যেকেই মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি আমরা এই মৃত্তিকার পরিমাণ সব থেকে ভারতের সর্বাধিক। যদি বলে ভারতের সর্বপ্রধান মৃত্তিকার নাম কি, তখন আমরা বলবো পলি মৃত্তিকা। বোঝা গেল? তাহলে যেটা ভারতের মোটামুটি 100% হিসাবে ধরলে 40% এলাকা জুড়ে কিন্তু এই মৃত্তিকার আবির্ভাব বা আধিক্য রয়েছে। ভাই সেই জন্য এই মৃত্তিকাকে বলা হয় ভারতের সর্বপ্রধান বা ভারতের সব থেকে এই পরিমাণ মৃত্তিকা রয়েছে। এরপর নেক্সট আমরা জানবো, এরপর যেটা 2 নম্বর যেটা, স্যার হ্যাঁ বল। ঘুটিং কি স্যার? ঘুটিং ঘুটিং স্যার, ঘুটিং ঘুটিং, হ্যাঁ ঘুটিং বলতে জেলায় যেগুলো পার্বত্য অঞ্চলে, ধর পার্বত্য অঞ্চলে যে কি বলবো যে বড় বড় শিলা মিশ্রিত মৃত্তিকা লক্ষ্য করা যায়, সেগুলোকে আমরা বেশিরভাগ ঘুটিং হিসাবে বলি। অনেক সময় আমরা দেখেছি যেগুলো যে মানে কি বলবো বিভিন্ন শিলা মিশ্রিত মৃত্তিকা, বিভিন্ন আয়তনের শিলা মিশ্রিত মৃত্তিকা, যেগুলো কি হয় মৃত্তিকা থেকে ওই শিলার পরিমাণ বেশি থাকে, যেগুলো পার্বত্য ঢাল বরাবর অনেক সময় ওই মৃত্তিকাগুলো লক্ষ্য করা যায়। এই মৃত্তিকাকে, যে মৃত্তিকাটা অনুর্বর প্রকৃতির, অর্থাৎ এখানে উদ্ভিদের প্রাচুর্য বা উদ্ভিদের পরিমাণ থাকে না, অনুর্বর প্রকৃতি, অর্থাৎ তাতে আবার জৈব পদার্থ কিন্তু থাকে, সেই মৃত্তিকাটাকে বলা হয় ঘুটিং মৃত্তিকা। অনেক সময় আমরা যেটা অনেক সময় দেখবি সেই সাদা রঙে দেখেছি তো মৃত্তিকার মধ্যে যে ঘুটিং পাওয়া যায়, ওটাকে আমরা বলা হয় ঘুটিং মৃত্তিকা। বেশ, এরপর যেটা আমরা আসছি 2 নম্বর যে মৃত্তিকাটা রয়েছে আমাদের কি রয়েছে না, তো আমাদের যেটা মেন রয়েছে কৃষ্ণ মৃত্তিকা, যেটা আমরা আসছি এবার 2 নম্বর কৃষ্ণ মৃত্তিকা। বেশ, এরপর আমরা 2 নম্বর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা বা কালো মাটি, যে যেটা হবে পারিস, কালো বা কৃষ্ণ বা রেগুর মাটি, ঠিক আছে। এই কালো, কৃষ্ণ বা রেগুর মাটি। এবার এই মৃত্তিকাটা আমরা যে এই মৃত্তিকার যে স্থানীয় নাম রেগুর, স্থানীয় নাম হচ্ছে রেগুর, যা তেলুগু শব্দ থেকে এসেছে। যে এই যে স্থানীয় নাম এই মৃত্তিকার, আমি ওটা পরে আসছি আবার বলছি, তার বুঝতে পারবি। এই মৃত্তিকাটা অঞ্চলে লক্ষ্য করা যায়, সেই অঞ্চলের স্থানীয় ভাষায় একে বলে রেগুর, ঠিক আছে। এই মৃত্তিকাটা রেগুর, যা আমাদের কি হয়, যা আমাদের তেলুগু শব্দ রেগুডা থেকে এসছে, রেগুডা শব্দ থেকে এই মৃত্তিকাটা কিন্তু এসছে, ঠিক আছে। স্থানীয় ভাষায় একে রেগুর বলা হয়, সেই জন্য এইটাকেও রেগুর মৃত্তিকা বলা হয় বা কালো মৃত্তিকা, যেহেতু এটা দেখতে বা কৃষ্ণ বর্ণের, সেই জন্য এই মৃত্তিকাটাকে বলা হয় কালো, কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা।
তাহলে এবার আমরা এরপর জানবো এই মৃত্তিকাটা মানে এবার আমরা জানবো বন্টন বা আঞ্চলিক বন্টন। হ্যাঁ, এবার এইটা প্রথমেই বন্টন আসার আগে আমি একটা কথা বলে রাখি যে এই মৃত্তিকাটাকে বলা হয় ভারতের দ্বিতীয় সর্বপ্রধান মাটি। দ্বিতীয় ভারতের কি হয়, এই মৃত্তিকাটা হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বপ্রধান মাটি। আমরা যদি পার্সেন্টেজ হিসাবে দেখি যে এই মৃত্তিকা কত পার্সেন্ট রয়েছে, মোটামুটি ভারতে গড়ে 17%, 17% এলাকা জুড়ে এই মৃত্তিকাটার বিস্তার বা আধিক্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, 17% এই মৃত্তিকার আধিক্য লক্ষ্য করা যায়। তারপরে এরপর আমরা আসবো বন্টন, অর্থাৎ এই মৃত্তিকাটা কোথায় লক্ষ্য করা যায়। এই মৃত্তিকাটা মনে রাখবি যে এই মৃত্তিকাটা বেশিরভাগ উপদ্বীপীয় মালভূমির অঞ্চলগুলিতে রেখে যায়। উপদ্বীপীয় মালভূমি যে দক্ষিণ ভারতের, হ্যাঁ, যে উপদ্বীপীয় মালভূমি আমাদের রয়েছে, আমরা আগেই জেনে এসেছি যে উপদ্বীপীয় মালভূমি অর্থাৎ 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত এবং একদিক আমাদের কি হয় স্থলভাগ দ্বারা বেষ্টিত, সেই অঞ্চলটাকে আমরা বলা হয় উপদ্বীপীয়। সেই উপদ্বীপীয় মালভূমি অর্থাৎ উপদ্বীপীয় মালভূমি যদি আমরা দেখি এটা কোন কোন অঞ্চল বরাবর গড়ে উঠেছে, আমরা যদি তাহলে আমরা জানি সমগ্র যেটা মহারাষ্ট্র, তাই তো, আমরা জানি যে মহারাষ্ট্র এই অঞ্চলটা রয়েছে। তারপরে গুজরাটের কিছুটা অংশ রয়েছে, গুজরাটের কোন অঞ্চলটা না, তো দক্ষিণ অংশটা, গুজরাটের দক্ষিণ অংশটা রয়েছে। তারপরে আমাদের তামিলনাড়ু, অবশ্যই কিন্তু উল্লেখ করতে হবে তামিলনাড়ুর কোন অংশটা, তামিলনাড়ুর ব্যাকেটে উত্তর অংশটা, অর্থাৎ আমাদের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে আমাদের এই কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা সৃষ্টি হয়েছে। এবার উপদ্বীপীয় অঞ্চল কোনটা, মহারাষ্ট্র, গুজরাটের দক্ষিণ অংশটা, তামিলনাড়ুর উত্তর অংশটা। ঠিক আছে, এই সমস্ত অঞ্চলগুলোতে আমাদের এই রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা লক্ষ্য করা যায়। এবার এই মৃত্তিকাটা কিভাবে আমাদের সৃষ্টি হলো, কেন এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে সৃষ্টি হলো, সেই গল্পটা আমি একটু বলি। বেশ, তাহলে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে আমাদের কৃষ্ণ মৃত্তিকা বা রেগু মৃত্তিকা বা আমাদের কি বলবো বা কালো মৃত্তিকা সৃষ্টি হয়ে, কেন আমরা জানলাম যে আঞ্চলিক বন্টন উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে এই মৃত্তিকাটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ আমাদের গুজরাট, সমগ্র মহারাষ্ট্র, তামিলনাড়ুর উত্তরাংশ এইসব, তারপরে মধ্যপ্রদেশের কিছু অংশেও এই মৃত্তিকাটা লক্ষ্য করা যায় না। তো আমরা জানি যে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে যে একটা বিদার অগ্নুৎপাত ঘটে, তাই তো, বিদার অগ্নুৎপাত ঘটে। বিদার অগ্নুৎপাত বলে বিরাট অঞ্চল জুড়ে যখন ভূ অভ্যন্তরের ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ফাটল বা ধীর ভাবে বা শান্ত ভাবে যে আমাদের কি হয় যে ক্ষারকীয় ম্যাগমাটা বেরিয়ে আসে, অনেক এলাকা জুড়ে প্রবাহিত হয়, তাই তো। সেই ম্যাগমাটা ক্ষারকীয় অর্থাৎ সিলিকার পরিমাণ কম রয়েছে। যে ম্যাগমায় সিলিকার পরিমাণ কম হবে সেই ম্যাগমাটা কি হবে, ক্ষারকীয় হবে। আর ক্ষারকীয় হলে সেটা কি হবে, অধিক সান্দ্র হবে, কম সান্দ্রতা হবে। আর কম সান্দ্রতা হলেই এই মৃত্তিকাটা কি হবে, অনেক এলাকা জুড়ে প্রবাহিত হবে এবং যখন শান্তভাবে কিন্তু বেরিয়ে আসবে বিদার অগ্নুৎগম, এই কথাটা কিন্তু বলতে হবে। বিদ অর্থাৎ দক্ষিণ ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে যে ভূপৃষ্ঠের ফাটল বরাবর যে ভূয়ালোড়নের ভূপৃষ্ঠের ফাটল বা বিদার অগ্নুৎগমের ফলে ভূপৃষ্ঠে যে ধীরভাবে বা শান্তভাবে যে ম্যাগমা বেরিয়ে এসে সেই ম্যাগমা অর্থাৎ লাভা রূপে বেরিয়ে এসে বিরাট অঞ্চল জুড়ে যে লাভার একটা প্রবাহ লক্ষ্য করা যায় এবং সেই লাভাটা ধীরে ধীরে তাপ বিকিরণ করে, তাই তো, তাপ বিকিরণ করে জমাটবদ্ধ একটা শিলা হয়েছে। সেই শিলাটা কেউ বলতে পারবি সেই শিলাটার নাম কি? সেই শিলাটার নাম কি? সেই শিলাটা হচ্ছে ব্যাসল্ট। সেই শিলাটা হচ্ছে ব্যাসল্ট এবং ধীরে ধীরে ব্যাসল্ট শিলায় পরিণত হয় এবং ব্যাসল্ট শিলাটা বিভিন্ন রকমের আবহবিকার আবহবিকার মানে ওই শিলাটা যান্ত্রিক ভাবে বা রাসায়নিক ভাবে চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে সেটা তার সঙ্গে জৈব পদার্থ বা খনিজ পদার্থ হয়ে যুক্ত হয়ে এই মৃত্তিকার সৃষ্টি
হয়েছে। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, কোন শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়েছে? ব্যাসল্ট শিলা থেকে, তাই তো? ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়। তাহলে এই গেল তার অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকার উৎপত্তি। এই সমস্ত গল্পগুলো অর্থাৎ খুব সুন্দর করে এগুলো লিখতে হবে। আমি একটু বেশি এক্সপ্লেন করছি যাতে তোদের মাথায় একটু ঢুকে ব্যাপারগুলো। এবার তাহলে আমরা জানলাম যে কৃষ্ণ মৃত্তিকার আমরা উৎপত্তি অলরেডি জানলাম। এবার যেটা আমাদেরকে আসতে হবে যে কৃষ্ণ মৃত্তিকার আমাদের বৈশিষ্ট্য জানতে হবে। কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য আমরা জানবো। তাহলে এই যে কৃষ্ণ মৃত্তিকার যদি বৈশিষ্ট্য আমি বলি, যে কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য হিসাবে প্রথমেই যেটা বলবো যে এই মৃত্তিকা দেখতে কিরকম হয়, অর্থাৎ রং বৈশিষ্ট্য। এবার বৈশিষ্ট্য হিসেবে 1 নম্বর আমরা বলবো যে এই মৃত্তিকার রং দেখতে কিরকম হয়। তাহলে আমরা প্রত্যেকে জানি যে এই মৃত্তিকাটা আমরা এখন জেনে নিলাম যে এই মৃত্তিকা ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই মৃত্তিকাটা ব্যাসল্ট থেকে শিলা সৃষ্টি হওয়ায় এই মৃত্তিকাটা কি হয় না, তো একটা এই মৃত্তিকা একটা খনিজ, সেই খনিজটার নাম কি? টাইটানিয়াম। এটা মনে রাখবি, টাইটানিয়াম, ঠিক আছে? টাইটানিয়াম অক্সাইড। এই টাইটানিয়াম অক্সাইড এবং কি হচ্ছে এই জৈব পদার্থ এই মৃত্তিকায় বেশি থাকায় এই মৃত্তিকার রং কি হয়? ঘন কালো। এই মৃত্তিকার হচ্ছে ঘন কালো। অর্থাৎ এই মৃত্তিকায় যখন ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হওয়ায় ব্যাসল্ট শিলা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে টাইটানিয়াম অক্সাইড নামক একটা খনিজ পদার্থ, জৈব পদার্থ এই মৃত্তিকায় বেশি থাকায় এই রং ঘন কালো বর্ণের। নেক্সট আমরা 2 নম্বর আসবো বৈশিষ্ট্য। তাহলে এই মৃত্তিকার আমাদের যেটা আরেকটা যেটা বৈশিষ্ট্য রয়েছে যে এই মৃত্তিকার গ্রথন, অর্থাৎ এই মৃত্তিকাটা কেমন দেখতে আমাদের, অর্থাৎ এই মৃত্তিকাটা আমাদের গ্রথন কি বলতে, এই মৃত্তিকায় পলি আবার ঠিক কাদার পরিমাণও বেশি। আমরা জানি যে মৃত্তিকায় পলি এবং কাদার পরিমাণ যত বেশি থাকবে সেই মৃত্তিকাটার গ্রথন কেমন হবে? সূক্ষ্ম প্রকৃতির হবে। আর মৃত্তিকার গ্রথন যত সূক্ষ্ম হবে সেই মৃত্তিকার কি হবে? জল ধারণ ক্ষমতাও কিন্তু কি হবে? জল ধারণ ক্ষমতা হবে বেশি, ঠিক আছে? জল ধারণ ক্ষমতা হবে বেশি। তারপরে আরো যেটা বৈশিষ্ট্য সেই মৃত্তিকা না, তো এই মৃত্তিকা কি হয় না, তো আমাদের বর্ষাকালে এই মৃত্তিকা অনেকটা চটচটে হয়ে যায় এবং শীতকালে অর্থাৎ শরৎ ঋতুতে এই মৃত্তিকা এবং সেই মানে ছাই বর্ণের ধুলো এবং শক্ত হয়ে যায়। তাহলে এই মৃত্তিকায় 3 নম্বর একটা বিশেষ বৈশিষ্ট্য তোরা বলতে পারি, বিশেষ বৈশিষ্ট্য। অর্থাৎ চটচটে কেন হয় না, তো মন্ট মরিলোনাইট একটা খনিজ জান্য, মন্ট মরিলোনাইট এই যে এই খনিজ যৌগের জন্য মন্ট মরিলোনাইট এই খনিজ পদার্থের ফলে এটা বর্ষাকালে অর্থাৎ যখন বৃষ্টিপাত হয় তখন এই মৃত্তিকা একটা খুব চটচটে হয়ে যায় এবং শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার ফলে এই মৃত্তিকাটা সূক্ষ্ম এবং শক্ত হয়ে যায়। এটা একটা বিশাল একটা বৈশিষ্ট্য। নেক্সট 4 নম্বর এই মৃত্তিকার উপাদান। এই মৃত্তিকার উপাদান অর্থাৎ এই মৃত্তিকাটা আমরা কোন কোন উপাদান নিয়ে গঠিত। এই মৃত্তিকার উপাদান বলতে গেলে এই মৃত্তিকা আমরা দেখলাম যে এই মৃত্তিকাটা লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়েছে, তাই তো? এই মৃত্তিকাটা লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই মৃত্তিকাটা ক্ষারকীয় মৃত্তিকা। আর ক্ষারকীয় মৃত্তিকা বলতে গেলে ওই মৃত্তিকায় কি থাকবে, তো ম্যাগনেসিয়াম এবং চুনের পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ ক্যালসিয়াম, তাই তো? ক্যালসিয়াম। সেই জন্য এইগুলো এইভাবে কিন্তু পড়তে হবে। এই মৃত্তিকায় ক্যালসিয়াম বা চুন এবং কি থাকবে না, তো হচ্ছে ম্যাগনেসিয়াম।
ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই দুটো উপাদানের পরিমাণ বেশি, তার ফলে এই মৃত্তিকাটা কি হয়, খুবই উর্বর বলা যেতে পারে। এই মৃত্তিকাটা খুবই উর্বর। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বলতেই হবে। এই মৃত্তিকাটা আবার বলতে পারি এই মৃত্তিকাটা অ্যালুমিনিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে লোহা, ম্যাগনেসিয়াম এই সমস্ত উপাদান দ্বারা থাকায় এই মৃত্তিকাটা কি হয়, ক্ষারধর্মী। এই মৃত্তিকাটা ক্ষারধর্মী। এই মৃত্তিকাটা ক্ষারধর্মী। এর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, এই মৃত্তিকাটা অর্থাৎ কৃষ্ণ মাটি কৃষিকাজে খুবই আদর্শ। অর্থাৎ এতে এই মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ খুবই বেশি থাকায় এই মৃত্তিকাতে কি কার্পাস কার্পাস বা তুলো চাষ খুবই বেশি হয়ে থাকে। কার্পাস বা তুলো চাষ এই মৃত্তিকায় ভালো হওয়ায় এই মৃত্তিকায় বলা হয় ব্ল্যাক কটন সয়েল। ব্ল্যাক কটন সয়েল। ব্ল্যাক কটন সয়েল কেন বলা হয়, এই মৃত্তিকার রং কালো এবং কটন মানে হচ্ছে কার্পাস বা তুলো, এই মৃত্তিকায় ভালো চাষ হয়, সেই জন্য এই মৃত্তিকাকে বলা হয় ব্ল্যাক কটন সয়েল। তাহলে এইটাও কিন্তু আমাদের বৈশিষ্ট্যতে দেব। অনেক সময় শর্ট কোশ্চেনে এইটা খুবই পড়ে যে কোন মৃত্তিকা তুষের জন্য মানে সর্বাধিক গুরুত্বপূর্ণ, তাহলে এই কৃষ্ণ মৃত্তিকা কার্পাস বা তুলো চাষের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ যে কৃষ্ণ মৃত্তিকা বা হ্যাঁ আমাদের রেগুর মৃত্তিকা বা কালো মৃত্তিকা। আর যে কোনো খাদ্য শস্য হয় বেশিরভাগই এই কিন্তু আমাদের মৃত্তিকা খাদ্য ভাণ্ডার বলা যেতে পারে আমাদের। ঠিক আছে, এই গেল কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। এবার তারপরে যেটা আমি আসবো, স্যার সান্দ্রতা বেশি হয় না কম হয় স্যার? কোনটা? এই তো ইয়ে কালো মৃত্তিকার স্যার সিলিকার কম সান্দ্রতা হয় এই মৃত্তিকাটা। হ্যাঁ স্যার। এই মৃত্তিকাটার মানে এই তোর এই কৃষ্ণ মৃত্তিকা স্যার। হ্যাঁ স্যার। সান্দ্রতা মানে ওই চটচটে আঠালো ভাবটা। সান্দ্রতা বলতে এই যে আঠালো ভাবটা, তাহলে সান্দ্রতা কম। সান্দ্রতা কম মানে বুঝতে পারছি তো, মানে মানে আঠালো ভাব যত বেশি হবে মানে সান্দ্রতা বেশি, আঠালো ভাব মানে কম রয়েছে মানে সান্দ্রতা কম রয়েছে। আর সাদা মানে যে চটচটে ভাব, অর্থাৎ একটা পিচের মতো হতে পারে। সান্দ্র বলতে হ্যাঁ একটা থকথকে সান্দ্রতা বলতে না, না কঠিন না তরল, তাহলে ওটাকে বলা হয় সান্দ্রতা। এই মৃত্তিকার আমরা যে মানে পিচের সান্দ্রতা যত আমাদের কম থাকবে তাহলে সেই এই মৃত্তিকার সান্দ্রতা কম রয়েছে। আর সান্দ্রতা বেশি মানে আমাদের কি থাকবো, সেই মৃত্তিকাটা আরো ধর একবারে চটচটে, বোঝা গেল? এটা হচ্ছে বিদার গুণধর। আর সান্দ্রতা এখানে কম বলেই আমাদের কি হয় যে এই মৃত্তিকাটা অনেক মানে এলাকা জুড়ে প্রবাহিত হয়। আজকে টাইম এই পর্যন্ত হয়ে গেল, যেহেতু ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। হ্যাঁ আমি এটা ক্লাসটা আর একটু বেশি করলে ভালো হতো, জুম অ্যাপসে এটা এরকম হয়। তাহলে আমরা এই দুটো এইভাবেই কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে, বৈশিষ্ট্যগুলো এইভাবে পড়ে যেতে হবে। আঞ্চলিক বন্টন কি প্রত্যেকের বোঝা যাচ্ছে তো? অর্থাৎ পলি মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা আমরা যদি এইভাবে বন্টন, অর্থাৎ আমি যদি তোদেরকে একটা ম্যাপের সহকারে আমি একটা দেখাই তাহলে কিন্তু সেটা কিন্তু তোরা অবশ্যই বুঝতে পারবি। তাহলে এই যে আমি একটা ম্যাপ নিয়ে এলাম, এই যে একটা ইন্ডিয়ার ম্যাপ, যদি আমি প্রথমে এখানে বলি এই যে এখানে পলি মৃত্তিকাটা আমরা দেখলাম, এখানে আমাদের ইন্ডেক্স কিন্তু করা অলরেডি আছে। এই যে একটা পলি মৃত্তিকা, ঠিক আছে, এই পলি মৃত্তিকাটা অলরেডি আমাদের ইন্ডেক্স করা এখানে রয়েছে। তাহলে এই যে পলি মৃত্তিকা আমাদের কোন অঞ্চলটা, আমরা জানি যে সিন্ধু গঙ্গা সমভূমি অঞ্চলটা, এই যে ভারতের উত্তরের সমভূমি অঞ্চল এই অঞ্চলটা, হ্যাঁ এই যে অঞ্চলটা আমাদের হচ্ছে পলি মৃত্তিকা। এছাড়াও এই যে আমাদের চারপাশে রয়েছে উপকূলবর্তী অঞ্চল, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছিস এই যে নীল কালারের, এইটা হচ্ছে আমাদের, এইটাও কিন্তু পলি মৃত্তিকার বন্টন। যে একটা কিন্তু এখানে ম্যাপ পয়েন্টিং আসবেই, আমি সেটা পরে নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে পলি মৃত্তিকা, ঠিক আছে। এরপরে আমরা যেটা আসবো, হ্যাঁ এরপরে যেটা আমরা দেখতে পেলাম যে কৃষ্ণ মৃত্তিকা, ভারতের কোন কোন অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা রয়েছে, যেটা 2 নম্বর রয়েছে, এই যে এই অঞ্চলে রয়েছে আমাদের ভারতের 2 নম্বর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা আমাদের এই অঞ্চলটা। দেখ আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাই হচ্ছে আমাদের কৃষ্ণ মৃত্তিকা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কৃষ্ণ মৃত্তিকা।
এই যে এই অঞ্চলটা কালো রঙের আমাদের দেখা যাচ্ছে, এই যে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। আমরা জানি যে দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাংশ, পূর্বাংশ নিয়ে মহারাষ্ট্র, তামিলনাড়ুর কিছুটা অংশ নিয়ে গুজরাটের কিছুটা, মধ্যপ্রদেশের এই যে অঞ্চলটা, এটাকে আমরা পেলাম কি না, তো এটাকে আমরা পাচ্ছি কৃষ্ণ মৃত্তিকার অঞ্চল। এইভাবে কিন্তু আমাদের অনেক সময় কিন্তু যদি এইভাবে কিন্তু আমাদের মানচিত্রে কিন্তু আউটলাইন ইন্ডিয়ার একটা দেখতে হবে, যে কোনো দুটো মৃত্তিকা, সেই মৃত্তিকাটা দুটো কিন্তু আমাদের দেখাতে হবে। বোঝা গেল? আমি যেই দুটো মৃত্তিকা নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকের বোঝা গেছে? স্যার কারো কোনো সমস্যা এই দুটো? আর বাকি যে চারটে রয়েছে সেগুলো বলবো। হ্যাঁ, যেহেতু একটু এক্সপ্লেন করতে হবে, এক্সপ্লেন যত করবো তত আমাদের মাথায় ঢুকবে, আর মাথায় ঢুকলে সেই জিনিসটা অনেকক্ষণ থাকবে এবং ভালো লাগবে। অবশ্যই এটা একটা ভালো একটা কোশ্চেন যে ভারতীয় মৃত্তিকাকে শ্রেণীবিভাগ করে যে কোনো দুটি মৃত্তিকার বৈশিষ্ট্য আলোচনা করো। বৈশিষ্ট্য যদি দেয় লিখতেই হবে। বন্টন শুধু বৈশিষ্ট্য লিখে দেবো এমন করলে হবে না, বন্টন অবশ্যই লিখতে হবে, অর্থাৎ এই মৃত্তিকাটা কোথায় লক্ষ্য করা যায়, এবং তারপরে আমরা নেক্সট বৈশিষ্ট্যতে। ঠিক আছে? এইভাবেই কিন্তু তোমার আগাতে হবে। আর বাকি যেগুলো আমরা চারটে রয়েছে সেগুলো আমি বলবো, অর্থাৎ আরেকটা ক্লাস আমাদের মৃত্তিকা থেকে নিতে হবে, তাহলেই হয়ে। ঠিক আছে? প্রত্যেকের বোঝা গেল? আর ঠিক আছে, হ্যাঁ বল।